যে গত 17 বছর এই ফেসিবাদ বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে অক্টোপাসের উপরে জুলুমবাজের মতো যেভাবে চেপে বসেছিল তার থেকে মুক্তি হওয়ার জন্য আমার দল গত 17 বছর বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক দলকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের সেই ক্ষেত্রটি তৈরি করেছিলেন। আর সেই ক্ষেত্রটিকে বাস্তবতা গত 5 তারিখে সেটি বাস্তব রূপ দিয়েছিল মূলত ছাত্র জনতা সমন্বয়ে। সম্মানিত উপস্থিতি, দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদেরকে দেখছেন সকলকে জানাই নিউজ নরসিংদী 24-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন নিউজ নরসিংদী ধারাবাহিকভাবে দর্শকদের রুচিসম্মত যে আয়োজনগুলো তা করার জন্য আজকে নিউজ নরসিংদী 24-এর পক্ষ থেকে আমাদের রাজনৈতিক এবং আমাদের সমাজ নিয়ে আমরা যে অনুষ্ঠানটি করছি, আমাদের সাথে উপস্থিত আছেন নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সম্মানিত সভাপতি সারোয়ার হোসেন মৃধা। প্রথমেই আমি জানতে চাই যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ফেসিবাদ মুক্ত আজকে এই নতুন বাংলাদেশে আছি ভালো, আলহামদুলিল্লাহ। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা জানি রাজনীতি হচ্ছে রাজার নীতি। তো আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই যে আপনি রাজনীতিতে অংশগ্রহণ করলেন, বিএনপির সাথে যে পথ চলা শুরু করলেন, সেটা আসলে কত বছর যাবত ধরে আপনি বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন এবং আপনার এই পথ চলাটা কীভাবে শুরু হয়েছে? আমি রাজনীতিতে মূলত স্কুল জীবন থেকে রাজনীতিতে আমার পদার্পণ। সে রাজনীতি আমাদের ছাত্র দলের প্রতিষ্ঠাতা প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক মরহুম মাহবুল আলম বাবলু এবং তার সহোদর জনাব সানাউল হক নিরুর হাত ধরে মূলত আমার রাজনীতিতে পদার্পণ। পরবর্তীতে আজকে এই দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রায় 40 বছরের উপরে আমি রাজনীতিতে জড়িত আছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া যে দল, সেই দলের সাথে আমি এখনও পর্যন্ত সম্পৃক্ত আছি নীতি নৈতিকতা আদর্শ পদ্ধতি। আমি যদি আজকে আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি দীর্ঘ 40 বছর যাবৎ রাজনীতির সাথে জড়িত আছেন, তো আসলে এই রাজনীতি করতে গিয়ে কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? সেটা কি জিয়াউর রহমান নাকি বেগম খালেদা জিয়া? আমি এর ছাত্র রাজনীতির মধ্য দিয়ে বিএনপি রাজনীতিতে পদার্পণ করার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা এবং দেশপ্রেম মূলত আমাকে আকৃষ্ট করেছে। তার পরবর্তীতে ওনাকে যখন দেশি এবং বিদেশি ষড়যন্ত্র করে ওনার মতন একজন সফল রাষ্ট্রনায়ককে যখন আত্মের হাতে উনি যেন নিহত হন, তার পরবর্তীতে এই দলের দায়িত্ব নেন ওনার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনিও ওই দলের দায়িত্ব নেওয়ার পরে ওনার আপসের নেতৃত্ব, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই দেশকে সমৃদ্ধ করার জন্য ওনার যে অবিচল এবং সাহসী ভূমিকা আমাকে মূলত আকৃষ্ট করেছে। বেগম খালেদা জিয়া 1/11 পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা থেকে সিলেটের একটা লং মার্চের কর্মসূচি দিয়েছিলেন। সেই লং মার্চের কর্মসূচিতে উনি এই রাস্তায় প্রতি জায়গায় জায়গায় পথে পথে উনি বাধার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু আমরা এবং আমি আমার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে নরসিংদীর সাহেবপ্রতাপ নামক স্থানে আমরা এমন ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছিলাম এবং সেখানে ডক্টর আব্দুল মঈন খানের উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই গণজোয়ার দেখে উনি এখানে উপস্থিত জনতার সামনে গাড়ি থেকে নেমে আনন্দের সাথে উনি সেখানে বক্তব্য রেখেছিলেন। এটি আমার রাজনৈতিক জীবনের একটি ব্যাপক প্রাপ্তি। দীর্ঘ 17 বছর যেহেতু আপনারা ক্ষমতার বাইরে ছিলেন, বিএনপি করার কারণে কোনো ধরনের হামলা মামলা বা স্বৈরাচার সরকারের রোষানলে ছিলেন কি আপনি? যদি থাকেন তাহলে সেটা কি ধরনের ছিল? আসলে এই গত ফেসিবাদ সরকার আমি একজন বিএনপির কর্মী হিসাবে সারা বাংলাদেশের আমার মতন অনেক নেতাকর্মীদের কি এই সরকার লক্ষ লক্ষ মামলা দিয়ে অন্যায়মূলকভাবে আমাদেরকে হয়রানি করেছে এবং অনেককে গুম এবং হত্যা পর্যন্ত তারা করেছে। তার বাইরে আমিও ছিলাম না। আমিও এই গত সরকারের এই অবৈধ সরকারের রোষানলে থেকে আমরা
এমন কোনো হেন কাজে সরকার আমাদের প্রতি করে নাই যে আমরা যে সামাজিক যে কর্মকাণ্ড, আমাদের যে পারিবারিক কর্মকাণ্ড, সেগুলি কিন্তু আমরা স্বাভাবিকভাবে করতে পারিনি। আমরা কোনো জানাজা যেতে পারিনি, আমরা কোনো বিয়ের অনুষ্ঠান যেতে পারিনি, আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান আমরা স্বাধীনভাবে করতে পারিনি এই সরকারের এই রোষানলের কারণে। আমরা যেখানেই যাইতাম সেখানে আমাদের পিছু পুলিশ তাড়া করতো। তো এই সমস্ত কারণে আমরা অত্যন্ত নিপীড়নমূলক জীবনযাপন গত 17 বছর করেছি। আর ব্যবসার কথা, সেটা তো আপনারা অনেকেই জানেন, আমি পরিবহন ব্যবসাতে জড়িত ছিলাম। আমি স্বাভাবিক ব্যবসা, স্বাভাবিক জীবনযাপনই করতে পারি না। তো ব্যবসা কীভাবে করব? আমার যে ব্যবসা ছিল পরিবহনের, আমার অনেকগুলি গাড়ি ছিল, সেই গাড়িগুলি এই সরকারের এই অন্যায়মূলক আচরণের কারণে, এই সরকারের এই অবৈধ সরকারের রোষানলের কারণে আমার স্বাভাবিক জীবনযাপন যেখানে থাকে না, সেখানে আমরা ব্যবসা কীভাবে থাকবো? আমি একে একে সবগুলি গাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছি গত সরকারের অবৈধ আচরণের কারণে। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে ব্যাপক পরিসরে আন্দোলন হয়েছিল, আর এই গণ অভ্যুত্থানের কারণে কিন্তু স্বৈরাচারের পতন হয়। তো আমি যদি আজকে আপনার কাছে জানতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে যে স্বৈরাচারের পতন হয়েছিল, নরসিংদীতে ছাত্র জনতা আন্দোলন করেছে, আসলে এই আন্দোলনে আপনাদের এবং বিএনপির কী ধরনের ভূমিকা ছিল? আপনারা তাদেরকে কী ধরনের সহযোগিতা করেছেন? আমি নরসিংদীর একজন জাতীয় দলের কর্মী হিসাবে আমি অবশ্যই গর্বিত যে নরসিংদীর এই জুলাই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের ভিতরে নরসিংদী একমাত্র জেলা যে জেলখানা পর্যন্ত ভেঙে দিয়েছিলেন আমাদের এই ছেলেরা, যেটি করতে গিয়ে এই ফেসিবাদ সরকারের অন্যায়মূলক নিপীড়নের কারণে 22টি তাজা ছেলের প্রাণ এখানে জড়িয়েছিল। এবং তার মধ্য দিয়ে নরসিংদীর তাহমিদ, আমজাদ সহ 22 জনের যে এখানে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এবং এর মধ্য দিয়ে এই যে নরসিংদীর আন্দোলন, সেই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন। এবং এই সারা বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে ব্যাপকভাবে এই নরসিংদীর এই যে কারাগার ভাঙ্গা এবং নরসিংদীর যে আন্দোলন আপনার গতিশীল করেছিলেন, ব্যাপকভাবে গতিশীল করেছে, যার মধ্য দিয়ে শেখ হাসিনা পলাতে বাধ্য হয়েছিলেন। বর্তমান তরুণ প্রজন্ম যারা শিক্ষিত, যারা তরুণ এবং যুবক টকবগে, তারা কেন বিএনপি করবে? বিএনপির কি এমন আদর্শ আছে যে আদর্শের কারণে বিএনপির রাজনীতিতে তারা যুক্ত হবে? যদি থাকে তাহলে আমি আপনার কাছে জানতে চাই। আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশ জাতীয় দলের কর্মী হিসাবে আমি আপনার এই প্রশ্নটাকে করার জন্য আমি আপনাকে সাধুবাদ জানাই। যে আপনি দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং এই দেশের প্রয়োজনে পরবর্তী সময়ে জাতীয় দল গঠন করার পরে কি কারণে বাংলাদেশের এই দল এত জনপ্রিয় হলো? বাংলাদেশের তৎকালীন সময়ের যে জনগণ এবং তরুণ প্রজন্ম এই বিএনপির পতাকা তারা আবদ্ধ হয়েছে, একটি কারণ ছিল তখন, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম। যে একমাত্র বিএনপি বাংলাদেশের মানুষকে নিয়ে এই বাংলাদেশের কথা ভাবে, আর এই অন্য দল, বাংলাদেশের তৎকালীন দল, পরবর্তী সময়ে যেসব দল হয়েছেন, আপনারা দেখেন এদেশের যে বৃহৎ রাজনৈতিক দল যদি বাংলাদেশের কথা কখনো বলে না, তারা পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের গোলামি করার জন্য তারা সবসময় ব্যতিব্যস্ত থেকেছেন। আর বিএনপি একটি দল যেটি বাংলাদেশের মানুষের কথা বলেছেন, বাংলাদেশের এই ভূখণ্ডের কথা চিন্তা করেছেন, এবং এই দেশের মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায়, দেশকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায়, সেজন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল সবসময় কাজ করেছেন। যেই কারণে বাংলাদেশের তরুণ প্রজন্ম এই দলকে ভালোবেসে এই দলের পতাকা তলে আবদ্ধ হয়েছেন। মোদ্দা কথা যদি আমি আপনাদেরকে বলি, এটি মূলত তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার এই বিএনপির সবচেয়ে বড় জাদুকরী কৌশল বলবো না, এটা বাস্তবিক কৌশল। আমি আপনার কাছে জানতে চাই যে দীর্ঘ 40 বছর পর্যন্ত আপনি বিএনপির রাজনীতির সাথে জড়িত, এবং আমি আরও জানলাম যে এই রাজনীতি করতে গিয়ে জানাজায় যেতে পারেননি আপনজনের, এবং সামাজিক যে অনুষ্ঠান বিয়ে, বিভিন্ন আত্মীয় স্বজনের সেই বিয়েতে যেতে পারেননি, এবং স্বৈরাচারের ব্যাপক দমন পীড়নে ব্যবসা বাণিজ্য নিয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও কেন রাজনীতি করেন? আপনার কাছে আমার প্রশ্ন, রাজনীতিতে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এই গত 47 বছর ইতিহাসে আপনারা খেয়াল করে দেখেন, এই বিএনপি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ
এবং যে তার নীতিকর্ম তাকে ধারণ করে কিন্তু আজ পর্যন্ত আমরা এই দলের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় আপনি খেয়াল করে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় উনি রাষ্ট্র ক্ষমতা থাকার পরে ওনার পরিবার, ওনার আত্মীয় স্বজন, এমন কাউকে উনি ওনার এসব বিবেচনায় উনি কোনো জায়গায় পদায়িত করেন নাই। আপনারা খেয়াল করে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে আমরা কি দেখলাম, যে ওনার বাঙ্গা সুটকে ছিঁড়ে কিন্তু ওনার পুঁজি। তো ওনার যে নীতি এবং যে ওনার আদর্শ, ওনার যে দেশপ্রেম, মূলত এইগুলি দেখি কিন্তু আমরা তরুণরা তখন আমরা এই রাজ্যে আকৃষ্ট হয়েছি। যেই ধারাবাহিকতা এখনও পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই নীতি নৈতিকতা আদর্শের কারণে কিন্তু আমরা এই দলটি এখনও আমরা করি। এবং নতুন প্রজন্মকে, নতুন তরুণ প্রজন্মকে আমরা আহ্বান জানাই যে বাংলাদেশের এই জাতীয় দলের পতাকা তলায় আবদ্ধ হন এবং দেশপ্রেম এবং সততার সাথে এই রাজনীতির সাথে আপনারা সম্পৃক্ত থাকেন। যদি আমি আপনার কাছে জানতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করলেন, এরপরে আমাদের নরসিংদী জেলায় যে বিএনপি এত পরিমাণ বিস্তৃতি লাভ করেছে এবং শক্তিশালী একটি সংগঠন হয়েছে, এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে এবং এর পিছনে কারা ছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, তখন নরসিংদী জেলা ছিল একটি হিন্দু অধ্যুষিত এলাকা। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নরসিংদী জেলার একজন গর্বিত সন্তান, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী, সফল খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের নেতৃত্বে এখানে অ্যাডভোকেট কফিলউদ্দিন সাহেব এবং মেজবুদ্দিন বুয়া ইরানের নেতৃত্বে আরও এক জাক সৎ নেতাদেরকে সমন্বয় করে বিএনপি প্রতিষ্ঠার পরে নরসিংদী জেলায় হাঁটি হাঁটি পাপা করে এই জাতীয় দলকে সংগঠিত করেছিলেন। এবং সেই সংগঠনের এমন অবস্থা হয়েছিল, সারা বাংলাদেশের মধ্যে সাংগঠনিক মানদণ্ডের বিবেচনায় নরসিংদী জেলায় 1 নম্বর এবং 2 নম্বরে ছিলেন, যার ফলশ্রুতিতে 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশের মধ্যে নরসিংদী 1 নির্বাচনী এলাকা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সফল খাদ্যমন্ত্রী মোমেন খানকে নরসিংদীর মানুষ ভালোবেসে এমন ভোটে নির্বাচিত করেছিলেন যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট উনি পেয়েছিলেন। এটি নরসিংদীর একটি গর্বিত ইতিহাস। এবং তার ধারাবাহিকতা এই জেলার এই জাতীয় দল সর্বশেষ নরসিংদীর আমৃত সভাপতি সাবেক এমপি জনাব শামসুদ্দিন আহমেদ এসাক পর্যন্ত এই সাংগঠনিক অবস্থা বিরাজ করেছিলেন। এবং তার ধারাবাহিকতা আজকে পর্যন্ত আমরা এই নরসিংদী জেলাকে নিয়ে গর্ব করি। একজন নরসিংদীর এই জেলার একজন কর্মী হিসাবে আমি গর্ববোধ করি যে এরকম একটি সাংগঠনিকভাবে সমৃদ্ধ জেলার কর্মী হিসাবে আমি এখনও এই জেলায় রাজনীতি করতে পারছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বেশি জাতীয় দলের উপরে বারবারই ষড়যন্ত্র হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছে 111-এ। সেই 111-এর ভূমিকা বিএনপিকে ধ্বংস করার, দেশে এবং আন্তর্জাতিক চক্রান্ত ছিল বিএনপি নামক সংগঠনে ধ্বংস করার জন্য। সেখানে নরসিংদী জেলার ভূমিকায় আমি একজন নগণ্য কর্মী হিসেবে আমি এখানে সৌভাগ্যবান যে আমি তখন জীবনকে বাজি রেখে সেই নরসিংদীর রাজপথে আমি তখন সেই ভূমিকা রাখতে সমর্থ হয়েছি। এবং আমি জাতীয়তাবাদী যুব দলের তৎকালীন সভাপতি বোরহানুদ্দিন লোকন, আমি মাদারুল হক টিটু, কাজী নিজাম, যুবদলের সিনিয়র সহসভাপতি মুসলুবাই, আমরা এই হাতে গোনা কয়েকজন, আমাদের ওই তাঁতি দলের হুমায়ুন কবির কামাল, এরকম কিছু লোক, আমরা হাতে গোনা 10-15 জন মানুষ আমরা সেই 111-এর জীবনকে বাজি রেখে সেই 111-এর ভূমিকা পালন করেছি। তখন আমাদের এই নরসিংদী জাতীয়ভাবে, যেহেতু আপনারা সকলে জানেন যে এখানে সেই সংস্কারপন্থীর নেতার বাড়ি ছিল নরসিংদী, আমরা সেই কঠিন জায়গা থেকে আমরা সেই দলের দুঃসময়ে আমরা সেই ভূমিকা পালন করেছি। অনেক ধন্যবাদ দীর্ঘ সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানবেন। আপনাকেও ধন্যবাদ যে আপনি কষ্ট করে আমার কাছ থেকে এসে এই জাতীয় দলের বিভিন্ন বিষয়ের উপরে আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন। আমি যতটুকু জেনেছি আমি সেটি চেষ্টা করেছি আপনাকে বলার জন্য।